নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব শান্তনু সিনি লেখা অন্যতম বই নোয়াখালী। তো চলুন শুরু করা যাক। নোয়াখালী। প্রকাশকের কথা। নোয়াখালী, নোয়াখালী, হায় নোয়াখালী, তোমার উপরেই হয়েছিল পাকিস্তান তৈরির প্রথম পরীক্ষা। না, ভুল বললাম, প্রথম সফল পরীক্ষা। কারণ প্রথম পরীক্ষা হয়েছিল কলকাতায়, কিন্তু সে পরীক্ষা ব্যর্থ হয়ে যায়। তখন বেছে নেওয়া হয়েছিল তোমাকে। সেদিন ঘাতকের হাত থেকে তোমাকে আমরা বাঁচাতে পারিনি। না, আমরা কেউ পারিনি। প্রগতিশীলরা পারিনি, অহিংসবাদীরা পারিনি, বিপ্লবীরা পারিনি, মার্ক্সবাদীরা পারিনি, ধর্মনিরপেক্ষতাবাদীরা পারিনি, সর্বধর্ম সমন্বয়কারীরা পারিনি, জড়বাদীরা পারিনি, এমনকি হিন্দুত্ববাদীরাও পারিনি। আমাদের সকলের সমস্ত তত্ত্ব, সবকিছু চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তোমার উপর দিয়ে সফল হয়ে গেল পাকিস্তান তৈরির পরীক্ষা। কলকাতায় ঘাতকেরা ব্যর্থ হওয়ার পর নোয়াখালী তোমাকে বেছে নেওয়া হয়েছিল। শ্যামলা বাংলার সবুজ প্রকৃতির কোলে, কলকাতা থেকে অনেক দূরে, এত দূরে যে তোমার আর্তনাদ, তোমার কান্নার শব্দ কলকাতা আর দিল্লিতে পৌঁছতে যেন অনেক দেরি লাগে। পদ্মা মেঘনার সঙ্গমে, নদী নালার বেষ্টনে, সুপারি নারকেলের নিবিড় ছায়া ঘেরা তুমি নোয়াখালী। কিন্তু শুধু তোমাকেই বেছে নেওয়া হলো কেন? 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 কি দোষ করেছিলে তুমি? কি ছিল তোমার অপরাধ? কখনো জিজ্ঞাসা করেছ কি নিজেকে? পেয়েছ কি উত্তর? জানি না পেয়েছ কিনা, কিন্তু ইতিহাসের ছাত্র, যে কোন ছাত্র, যদি তার চোখে কোন রঙিন চশমা পরা না থাকে, তাহলে সে বলবে যে তোমার একটাই অপরাধ ছিল। তা হল মাত্র 18% হিন্দু ছিল তোমার বুকে। বাকি সব হিন্দু নয়। তাই তোমাকে বেছে নেওয়া হয়েছিল রহমত আলী, ইকবাল আর জিন্নার তত্ত্বের পরীক্ষাগার হিসাবে, সব ব্যবচ্ছেদকারী ডাক্তারি ছাত্রের গিনিপিগ হিসাবে। মাটি যাদের কাছে মা নয়, মা যাদের কাছে জমি মাত্র, সম্পত্তি মাত্র, তাই জমিকে ভাগ করার মতো মাকেও ভাগ করা যায়, তত্ত্বেরই উদ্দাতা ছিলেন ওই ত্রয়ী। আর জড়বাদ বস্তুবাদের দোহাই পেরে ওই তত্ত্বকে নিঃসংকোচ নির্লজ্জ সমর্থন জানিয়েছিল কমিউনিস্টরা, যারা নিজেরাই আজ সারা বিশ্বে ইতিহাসের আবর্জনার আস্তাকুড়ে নিক্ষিপ্ত। পদ্মামেঘনা যেখানে সাগরের সঙ্গে মিশেছে, সেইখানে সেই নোয়াখালী এখনও আছে। আজও সেখানে নদী নালার উপর নারকেল সুপারির ঘন ছায়া পড়ে। কিন্তু আজ আর সেখানে মন্দিরে মন্দিরে বাজে না ঘণ্টাধ্বনি। সন্ধ্যাবেলায় গলায় আঁচল দিয়ে তুলসীতলায় প্রদীপ জ্বালে না কুলবধূরা। ওঠে না তাদের শাঁখের আওয়াজ। হয় না দোল দুর্গোৎসব। শোনা যায় না মৃদঙ্গের মধুর ছন্দে কীর্তন। বসে না সংক্রান্তি গাজনের মেলা। কিন্তু কেন? কারণ এগুলি আমরা ধরে দিয়েছি আমাদের প্রগতিশীলতা আর আমাদের অহিংসার মূল স্বরূপ। কিন্তু তাতেও আমাদের শিক্ষা হয়নি। আমাদের প্রগতিশীলতা আর অহিংসার যুপকাষ্ঠে তারপর আমরা বলি দিয়েছি সমগ্র পূর্ব বাংলাকে, পাঞ্জাবকে, বালুচিস্তানকে, সীমান্ত প্রদেশকে। আর হ্যাঁ, বলি দিয়েছি সেই সিন্ধুকেও, যেখানে উচ্চারিত হয়েছিল প্রথম বেদমন্ত্র, যে সিন্ধুদের তীরে উচ্চারিত হয়েছিল অসুদ মা সদ্যময় তমস মা জ্যোতির্গময়, সেখানে আজ শুধু আজানের ধ্বনি ওঠে আর সর্বধর্ম সমন্বয়ের স্বর ফোটে সেই সিন্ধু থেকে অনেক দূরে, শুধু গঙ্গার ধারে। আমাদের সর্বধর্ম সমন্বয় দিয়ে সিন্ধুকে আমরা বাঁচাতে পারিনি। আমাদের ছোটবেলার প্রিয় আব্দুল চাচা পদ্মাকেও আমরা বাঁচাতে পারিনি। হায়, তবু আমাদের শিক্ষা হয়নি। ওই চশমাগুলো আমরা এখনো খুলিনি, যে চশমাগুলো পরে পথ চললে পথ পরিষ্কারভাবে দেখা যায় না। রাস্তায় হোঁচ খেতে হয়, খানাখন্দে পড়তে হয়, এমনকি গভীর গহ্বর অতল খাদেও পতন হয়, যেখান থেকে ওঠা বড় কঠিন। আমাদের যে শিক্ষা হয়নি তার প্রমাণ দরকার। কাশ্মীর, জ্বলন্ত রক্তঝরা কাশ্মীর, ভারতের সেই ভূস্বর্গে হিমালয়ের শুভ্র বরফে আজ রক্তের দাগ। শিক্ষা আমাদের হয়নি, তাই শুধু সিন্ধু আর পদ্মাই নয়, এইবার আমরা ঝিলমকেও বিসর্জন দিতে বসেছি। শিক্ষা আমাদের হয়নি, তাই ঝিলম তীর নিবাসী 2.5 লক্ষ হিন্দু আজ নিজ ভূমে পরবাসী, উদ্বাস্তু।
এরপর কি? এরপর কি তাহলে গঙ্গাও, যমুনাও, নর্মদা, গোদাবরী, কাবেরীও? পদ্মা যাদেরকে ঠাঁই দিতে পারেনি, গঙ্গা তাদেরকে ঠাঁই দিয়েছে। সিন্ধু যাদেরকে অনেক দুঃখে কোলছাড়া করেছে, তাদেরকে ঠাঁই দিয়েছে যমুনা। ঝিলও যাদেরকে স্থান দিতে পারল না, তাদেরও স্থান হল যমুনার ধারে। কিন্তু যমুনা, নর্মদা, গোদাবরী, কাবেরী সব চলে গেলে? তাই আজ আমাদের শিক্ষা নিতে হবে। সে শিক্ষা দিতে পারে সিন্ধু, পদ্মা আর ঝিলম। কিন্তু সিন্ধু আর ঝিলম অনেক দূরে। আমরা বাংলার কতিপয় ছাত্র, না ভুল বললাম, পশ্চিমবাংলার কতিপয় ছাত্র, আমরা কান পেতেছি পদ্মার বুকে। পদ্মার সে কলকল ধ্বনি কি আমাদেরকে কিছু শোনাবে? পদ্মা, তুমি কি এর আগেও কিছু বলার চেষ্টা করেছিলে আমাদেরকে? কার মুখ দিয়ে? ও বুকের রক্ত মোক্ষণ করতে করতে, গলা ছিঁড়ে রক্ত বের করতে করতে চিৎকার করছিল যে শ্যামাপ্রসাদ, তার কণ্ঠ দিয়ে। কিন্তু আমরা প্রগতিশীল বাঙালিরা কান বন্ধ করে রেখেছিলাম, চোখ ঘুরিয়ে রেখেছিলাম। আমাদের সেই বধিরতা আর আমাদের সেই অন্ধত্বের মূল্য আমাদের আগের প্রজন্ম দিয়েছে, আর তার ফল ভোগ করছি আমরা। তাই আজ আমরা কিছু শুনতে চাই, কিছু বুঝতে চাই। আমরা চাই কিছু শিক্ষা নিতে, পদ্মা তোমার কাছ থেকে, আর নোয়াখালী তোমার কাছ থেকে। জানতে চাই তোমার সেই 46-47-এর রক্তঝরা দিনগুলোর কথা, যে দিনগুলো থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে রেখেছে বাঙালি বুদ্ধিজীবীরা, প্রগতিশীলরা, দেশ বিদেশের পুরস্কার প্রাপ্ত শিল্পী সাহিত্যিকেরা। নোয়াখালী, তোমার সে কান্নার কথা তারা আমাদের জানতে দেয়নি। পাঞ্জাব ভাগের উপর রচিত হয়েছে অনেক তমস, কিন্তু বাংলা ভাগ নিয়ে রচিত হয়নি কোন তমস। বাংলার দুর্ভাগ্যের সে প্রদোষকালের কথা আজকের প্রজন্মের কাছে তমসাচ্ছন্ন। আমরা এই বাংলার গুটিকয় ছাত্র চাই সে তমসকে ভেদ করতে, আবরণ উন্মোচন করতে চাই আমাদের সে দুর্ভাগ্যের ইতিহাসের। সে ইতিহাস তো দ্রুত হারিয়ে যাচ্ছে, কারণ লেখা নেই কোথাও। আর ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ভুক্তভোগী মানুষগুলো তো কালের অমোঘ নিয়মে একে একে বিদায় নিচ্ছে এ পৃথিবী থেকে। তাই আমাদের বড় তারা গোটা বাংলা ভাগের তত্ত্বকে নয়, তথ্যকে ধরে রাখতে। মুক্তবুদ্ধির আগামী প্রজন্ম সে তথ্যকে বিশ্লেষণ করে নিজেরাই খুঁজে বের করে নেবে তত্ত্বকে। আমাদের সেই প্রচেষ্টারই অঙ্গ এই নোয়াখালী। নোয়াখালী বাঙালি পাঠকবর্গের আশীর্বাদ পেলে আমরা শীঘ্রই সম্পূর্ণ করতে পারব আমাদের প্রচেষ্টাকে। রচিত হবে বাংলার সম্পূর্ণ তমস। কলকাতা, 1-2 জানুয়ারি 1992। প্রকাশক মুখবন্ধ। ওপার বাংলা আমি দেখিনি। 60-এর দশকে আমার জন্ম এই কলকাতায়। তাই উদ্বাস্তু হয়ে চলে আসা ঘর হারানো মানুষের ব্যথা অনুভব করবার সামর্থ্য আমার নেই। কিন্তু যখন বাড়িতে বাবা কাকাদের দেশের বাড়ির কথা আলোচনা করতে শুনি, তখন বুকের কোণে কেমন একটা শূন্যতা অনুভব করি। অনেক দূরের সেই না দেখা জায়গাটা কেমন যেন মোহগ্রস্ত করে ফেলে। তবে ওরা চলে এলেন কেন? দাঙ্গা ওদের চলে আসতে বাধ্য করেছে। দাঙ্গার ভয়াবহতা থেকে পরিত্রাণের আশায় সেদিন দেশভাগ মেনে নেওয়া হয়েছিল বলে অনেকের বিশ্বাস। মাত্র 2 অক্ষরের এই ভয়ঙ্কর শব্দটা এই উপমহাদেশের আর্থসামাজিক রাজনৈতিক চিত্রটাই সম্পূর্ণ বদলে দিয়েছে। নোয়াখালী দাঙ্গা এই লেখার বিষয়। ইচ্ছে ছিল দেশভাগের আগে ঘটে যাওয়া বিভিন্ন দাঙ্গার ঘটনাবলী নিয়ে একটা সংকলন বের করব, কিন্তু সেটা এখন সম্ভব হল না। অর্থ এবং পরিকাঠামো দুয়েরই অভাব। এই লেখায় অনেক স্পর্শকাতর বিষয় এসেছে, কিন্তু সেগুলিকে টেনে আনতে হয়েছে ইতিহাসের কাছে নিরপরাধী থাকবার জন্য। প্রামাণ্য গ্রন্থের অভাব এই বিষয়ে লিখবার সবচেয়ে বড় অন্তরায়। তাই সেই সময়ের পত্রপত্রিকা থেকে উপাদান সংগ্রহ করতে হয়েছে। অনেক সময় নির্ভর করতে হয়েছে সেই সমস্ত মানুষের অভিজ্ঞতার উপরে যারা এই দাঙ্গার প্রত্যক্ষ সাক্ষী। তাঁদের ইন্টারভিউ এই লেখার বড় সম্পদ। বইটি প্রকাশে বিদ্যার্থী পরিষদ একটি বিশেষ ভূমিকা নিয়েছে। একটি ছাত্র সংগঠন যে গবেষণার ক্ষেত্রে মৌলিক অবদান রাখতে পারে, এই বইটি তার উদাহরণ।
লিখবার দায়িত্বটুকু বাদ দিলে বইটি প্রকাশের সমস্ত কৃতিত্ব এই ছাত্র সংগঠনটির। পাঠক সমাজে বইটি আদৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে। দ্বিতীয় সংস্করণের ভূমিকা। দেশভাগ ও দাঙ্গার ইতিহাসকে যখন সযত্নে বাঙালির মন থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, তখন বিপরীত দিশায় আমাদের এই প্রচেষ্টা। প্রথম সংস্করণ 12 মাসে নিঃশেষিত হওয়ায় আমরা একটু আত্মবিশ্বাসী। এই দ্বিতীয় সংস্করণ নতুন তথ্যের সহযোগে পরিবর্ধিত। কলকাতা, নভেম্বর 6, 1946। চাঁদপুর, বাংলার অখ্যাত একটি গ্রাম। নারকেল গাছের ছায়ায় গ্রামের মেটে পথ দিয়ে হাঁটছিলেন মানুষটি। বৃদ্ধ, বয়সের ভারে বেশ কিছুটা নুয়ে পড়েছেন, কিন্তু পথ চলার বিরাম নেই। অনেক দূর যেতে হবে তাকে। গ্রামের প্রতিটি বাড়িতে যাবেন, সকলের অভিযোগ শুনবেন, প্রয়োজনে উপদেশ দেবেন। মাত্র গত মাসে 78 বছরে পা দিলেন, তবু রেহাই নেই। কর্তব্য তাঁকে সুদূর দিল্লি থেকে বাংলায় টেনে এনেছে। অনেক দিন ধরেই বাংলায় আসবেন মন স্থির করেছিলেন। কলকাতা দাঙ্গা তাঁর সমস্ত বিশ্বাসকে আঘাত করেছিল। কিন্তু আবার দাঙ্গা, মাত্র 2 মাসের মধ্যে, এবং এই বাংলায়। কিন্তু তখন তিনি আসতে পারেননি, কারণ নিজের কর্তব্য তিনি তখন বুঝে উঠতে সমর্থ হননি। তাঁর অন্তর আত্মা, ইনার ভয়েস, তাঁকে কোন নির্দেশ দেয়নি। বাংলা তাঁর কাছে যেন এক ভিন্ন গ্রহ। বাংলা তাঁকে অস্বীকার করেনি, কিন্তু তাঁকে মেনেও নেয়নি। তাঁর প্রবল ব্যক্তিত্বের কাছে সমস্ত ভারত যখন আত্মসমর্পণ করেছে, এই বাংলাই তখন এক বেয়াদব ঘোড়ার মতো ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে থেকেছে। কোন চাবুকেই পোষ মানানো যায়নি সে ঘোড়াকে, বরং তার দুর্দমনীয় অমোঘ ব্যক্তিত্বের সাথে বাংলা সংঘাতে গেছে। তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। তার ব্যক্তিত্বের ছটায় নিজের বিদ্রোহী আত্মাকে ভুলে যায়নি। বাইরে থেকে মানুষটির এই বিশাল ব্যক্তিত্বের স্বরূপ অনুধাবন করা যায় না। বাস্তবিকই অতি সাধারণ চেহারা, কৃশ শরীর, বেটে গড়ন, সামঞ্জস্যহীন হাত পা। প্রকৃতি মানুষটার প্রতি সামান্য বদান্যতাও দেখায়নি। লম্বা কুলোর মতো কান, মোটা নাক, ঝুলানো ঠোঁট, আর দাঁতবিহীন ভাঙাচোরা মুখ। কিন্তু মানুষটি ভারতবর্ষের মুকুটহীন সম্রাট। মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা, জাতির পিতা, সাধারণ মানুষের অনুভূতি আর আবেগ বুঝবার এক অসাধারণ দৈব ক্ষমতার অধিকারী। তার অনুগামীদের কাছে তিনি একাধারে যোদ্ধা, সন্ন্যাসী ও মানবপ্রেমী। ইংরেজ আমলাদের কাছে গান্ধী একজন বগস মেশার। ইংরেজ বুদ্ধিজীবীদের কাছে he was a strange blend of great moral principles and quirky obsessions. আপামর ভারতবাসীর কাছে গান্ধীজি মহাত্মা, বড় আপনার মানুষ। গান্ধীজি নোয়াখালী জেলা সফর করেছিলেন। দাঙ্গায় সর্বশান্ত হয়ে যাওয়া প্রিয়জন হারানো পরিবারগুলির পাশে এসেছেন তিনি। সঙ্গী সাথী পরিবৃত হয়ে নয়, মাত্র 4 জন সঙ্গী নিয়ে গান্ধীজি নোয়াখালী সফরে এসেছেন। আর তার সাথে আছে 3টি বাঁদরের সেই বিখ্যাত মূর্তি, যারা কারুর দোষ দেখে না, কারুর নিন্দা শোনে না, কারুর নিন্দা করে না। দিল্লিতেই গান্ধীজি জানিয়েছিলেন, দাঙ্গা কবলিত নোয়াখালী সফরে তিনি একমাত্র ঈশ্বর ছাড়া আর কাউকে সঙ্গে চান না। কারণ হিন্দু মুসলমান সমস্যা নিয়ে এটাই তাঁর শেষ এবং চরম পরীক্ষা, লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট এক্সপেরিমেন্ট। গান্ধীজির জীবনের সমস্ত উদ্দেশ্য ব্যর্থ হতে চলেছে, সেই দক্ষিণ আফ্রিকা থেকে শুরু। তারপর তাঁর হিন্দু মুসলমান সম্পর্কের পরীক্ষা পূর্ণতা পেয়েছিল খিলাফত আন্দোলনে। অনেকেই সেদিন গান্ধীকে বারণ করেছিলেন। বারবার গান্ধীজিকে সতর্ক করা হয়েছিল এভাবে বিজাতীয় সাম্প্রদায়িক তাস খেলার বিপদ সম্পর্কে। কিন্তু গান্ধী শোনেননি। এটাই তাঁর বিশেষত্ব। তিনি সবসময় বিপরীতমুখী, সকলের থেকে আলাদা, স্বতন্ত্র। তিনি সকলের সাথে চলেন না, সকলকে তাঁর সাথে চলতে হয়। তাই যখন আপামর ভারতবাসী আন্দোলন চেয়েছে, তিনি তখন মৌনী। বারবার তিনি তাঁর সত্যাগ্রহ আর অহিংস আন্দোলনের রাশ টেনে ধরেছেন মাঝপথে।
ভারত ছাড় আন্দোলন শুরু করেছেন শেষ অধ্যায়ে। একলা চলাতেই তার বেশি আনন্দ। রবীন্দ্রনাথের ওই গান তার সবচাইতে প্রিয়, একলা চলরে। নোয়াখালী তার হিন্দু মুসলমান সম্পর্ক পরীক্ষার শেষ অধ্যায়। এই শেষ পরীক্ষার সাফল্যের উপর নির্ভর করবে তার আগামী দর্শনের ভিত্তি। এখানে তিনি এসেছেন তার নিজের ভাষায়, টু rekindle the lamp of neighborliness। এই পরীক্ষাকে সার্থক রূপ দেবার জন্য তিনি মুসলমানদের কাছে আহ্বান জানিয়েছেন তারা যেন হিন্দু ভাইদের রক্ষা করে। কিন্তু হিন্দুদের রক্ষার দায়িত্ব হিন্দুদের হাতে তুলে দিতে তার আপত্তি আছে। তাই হিন্দুদের পরামর্শ দিয়েছেন তারা যেন বীরের মতো পবিত্র মনে মুসলমানদের তরবারির কাছে নিজেদের সমর্পণ করে। গান্ধীজির নিজের কথায়, "It is the duty of every Hindu not to harbor any thought of revenge." হিন্দুদের অসহায়ভাবে মরতে হবে না, বরং সাহসিকতার সাথে এবং কোনো বৎসা ছাড়াই মৃত্যুর মুখোমুখি হতে হবে। নোয়াখালীতে তাঁর এই শেষ পরীক্ষা, লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট এক্সপেরিমেন্ট, ব্যর্থ হয়েছিল। মুসলমানরা সেখানে হিন্দুদের রক্ষা করেনি। হিন্দুরাও নির্বে নিজেদের মুসলমানদের তরবারির কাছে আত্মসমর্পণ করেনি। তারা পালিয়ে এসেছিল ধর্ম বাঁচাতে, মেয়েদের সম্মান বাঁচাতে এবং প্রাণ বাঁচাবার তাগিদে। যারা পালাতে পারেনি, হয় কোরআন নয় মৃত্যু একটা তাদের বেছে নিতে হয়েছে। কিন্তু গান্ধীজির শেষ এবং মহত্তম পরীক্ষা এখানেই শেষ হয়নি, বরং আরও মহৎ পরীক্ষার সোপান তৈরি করেছে। তাই পাঞ্জাবের ধর্ষিতা মহিলাদের তিনি উপদেশে দিয়েছেন তারা যেন জিহ্বায় কামড় দিয়ে ধর্ষণের জ্বালা আর অপমান সহ্য করে নেয়। His advice: 1. Larry Collins Dominico Lapierre Freedom at Midnight 2-2 2-2 3. Amrita Bayer Patrika 1-8-1046 To girls menaced with rape in Punjab had been to bite their tongue and hold their breath until they died. বাধা দেওয়া চলবে না। কোন কারণেই অহিংসার বিচ্যুতি ঘটানোর পরামর্শ তিনি দিতে পারেন না। দাতা হিসাবেও গান্ধীজি মহৎ। শুধু পাকিস্তান দাবি মেনে নিয়ে তিনি তৃপ্ত নন। তাই জিন্নাহ যখন দাবি করেছেন পাকিস্তানকে তার প্রাপ্য 500 মিলিয়ন টাকা দিয়ে দিতে হবে, গান্ধীজি হুমকি দিয়েছেন ভারত সরকার ওই টাকা পাকিস্তানকে না দিলে তিনি আমৃত্যু অনশন শুরু করবেন। Gandhi's demand for the payment of Pakistan's 500 million rupees, হিন্দু রাষ্ট্র পত্রিকা অফিসের টেলিপ্রিন্টারে বুলেটিনটা দেখে থমকে দাঁড়িয়েছিলেন এক মারাঠি যুবক। আর নয়, অজান্তেই মুখ থেকে বেরিয়ে এসেছিল কথাগুলি, লেট গ্যান্ডি ডে, গান্ধীকে মরতে হবে। নাথুরাম গডসে দৃপ্ত স্বরে পাশে দাঁড়িয়ে থাকা আপ্তেকে জানিয়েছিলেন তার আগামী কর্মসূচি। গডসে কি গান্ধীকে হত্যা করেছিলেন? না, অনেক আগেই গান্ধীর মৃত্যু পরোয়ানা লটকে দেওয়া হয়েছিল। গান্ধীজি তো শুধু রক্ত মাংসের মানুষ নন, একজন যোদ্ধা, একজন সন্ন্যাসী। গান্ধীজি একটি মানুষের নাম নয়, গান্ধীজি একটি প্রেরণা, একটি আদর্শ, অন্তত তার অনুগামীদের কাছে। গান্ধীজি নিজেও দাবি করেছেন, আমার জীবনী আমার বাণী। কিন্তু গান্ধীজি তার আদর্শে অনুপ্রাণিত শিষ্য তৈরি করতে পারেননি। যারা গান্ধীবাদের নামাবলী গায়ে চাপিয়েছিলেন তারা কেউ প্রকৃত গান্ধীবাদী ছিলেন না। নেহরু, আজাদ, রাজা গোপালাচারী প্রত্যেকেই গান্ধীজির উজ্জ্বল ব্যক্তিত্বের সূর্য ছটায় নিজেদের আলোকিত করতে চেয়েছিলেন মাত্র। এটাই গান্ধীজির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি যাঁদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, তারা কেউই তাঁর সাথে ছিলেন না। গান্ধীজির সরল জীবনযাপন পাশ্চাত্য কেতায় মানুষ হওয়া নেহরু কোনদিন শ্রদ্ধার চোখে দেখেননি। মাংস ও মদের প্রতি নেহরুর ভালোবাসা ছিল প্রশ্নাতীত। গান্ধীজি নিজেও নেহরু সম্পর্কে আক্ষেপ করেছেন, হি ইজ মোর ইংলিশ দেন ইন্ডিয়ান। গান্ধীজির সত্যপ্রিয়তা আজাদের জীবনে কোন প্রভাব বিস্তার করেনি। জীবনের শেষ প্রান্তে এসে গান্ধীজি তাঁর শিষ্যদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন। শিষ্যদের ক্ষমতার কোন্দল ও স্বার্থদুষ্ট রাজনীতি থেকে দেশকে বাঁচাবার জন্য তাই তিনি কংগ্রেস দলকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। 8. Larry Collins and Dominico Lapierre, Freedom at Midnight 2-5-6 5. Pottavi Sitaramaiah, The History of Indian National Congress, Vol 2, 1-3-2
হিন্দু সমাজ থেকে একজন চলে যাওয়ার অর্থ এই নয় যে শুধু একটি সংখ্যা কমে গেল, বরং একজন নতুন শত্রু সৃষ্টি হল। গুজরাটের সম্ভ্রান্ত হিন্দু পরিবারটি মাত্র 2 পুরুষ আগে ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। পিতামহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু ধর্মীয় গোঁড়ামি বলতে যা বোঝায়, বাড়িতে সেরকম আবহাওয়া কোনদিন ছিল না। তাই নাতির মানসিক বিকাশ হয়েছিল সম্পূর্ণ খোলা পরিবেশেই। ওই নাতিটি তৎকালীন ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব। বিজাতীয় ভাবাবেগ উস্কে দিয়ে রাজনৈতিক লক্ষ্য পূরণ করবার নীতি এই মানুষটি সমর্থন করতেন না। তাই তুরস্কের খলিফার সমর্থনে গান্ধীজির ডাকা খিলাফত আন্দোলন সমর্থন তিনি করেননি, বরং আইনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে তিনি এ ন্যাশনালিস্ট ফার্স্ট, ন্যাশনালিস্ট সেকেন্ড অ্যান্ড ন্যাশনালিস্ট থার্ড। দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা তাঁকে লোকমান্য তিলকের কাছে নিয়ে এসেছিল। তিলকের হয়ে বোম্বে হাইকোর্টে তিনি যে ঐতিহাসিক মামলা লড়েছিলেন, স্বাধীন ভারতের ইতিহাসে তা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সমস্ত ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি মুক্ত এবং আসুরিক ইচ্ছাশক্তি সম্পন্ন এই মানুষটির মধ্যে অনেকেই আশার আলো দেখেছিলেন। মহামতি গোখলে মানুষটির উপর তাঁর গভীর বিশ্বাস এবং উচ্চাশা স্থাপন করে লিখেছিলেন, "He has true stuff in him, and that freedom from all sectarian prejudice which will make him the best ambassador of Hindu-Muslim unity." এমনকি মুসলিম লীগে যোগ দেওয়ার পরও তাঁর দেশপ্রেমের বিন্দুমাত্র বিচ্যুতি বা বিকৃতি ঘটেনি। সরোজিনী নাইডু এই ভারতীয় সাহেবটির মুসলিম লীগে যোগদান সম্পর্কে লিখেছেন, "His true sponsors were required to make a solemn preliminary covenant that loyalty to the Muslim League and the Muslim interest would in no way and at no time imply even the shadow of disloyalty to the larger national cause, to which his life was dedicated." 7. পারিবারিক জীবনে একা, সামাজিক জীবনে বন্ধুহীন, চরম নিয়মতান্ত্রিক কনস্টিটিউশনালিস্ট মোহাম্মদ আলী জিন্নাহ ইসলাম সম্পর্কে কোনদিনই উৎসাহী ছিলেন না। কোরআন তিনি কখনো পড়ে দেখেননি। এ হিসাবে শপথ নেওয়ার সময় কোরআন ছুঁতে হয়েছে বটে, কিন্তু কোরআনের ভেতর কি আছে তা জানবার ইচ্ছা জিন্নাহর কোনদিন হয়নি। বরং ইসলাম তাঁর কাছে ছিল ননসেন্স। মসজিদে গিয়ে জিন্নাহ নামাজ পড়েছেন বলে জানা। 6. কুলকার্নি, ভারত ও পাকিস্তান, 2-7-8-9। 7 ওই 2-1-2-3। 8 ওই 2-7-5। যায় না। বরং সাধারণ মুসলমানদের মধ্যে নিজেকে দেখতে ঘৃণা বোধ করতেন এই কেতাদুরস্ত ব্যারিস্টার। ড আম্বেদকর জানিয়েছেন, "He, Jinnah, was never known to be a very devout, pious or a professing Muslim. Besides kissing the Holy Quran as and when he was sworn in as an mullah, he does not appear to have bothered much about its contents or its special tenets. It is doubtful if he frequented any mosque either out of curiosity or religious fervor. Jinnah was never found in the midst of Muslim mass congregations, religious or political." মদ্যপান ছিল জিন্নাহর অবসর কাটানোর সবচেয়ে আকর্ষণীয় বিনোদন। ইসলামে নিষিদ্ধ সুরার মধ্যে তিনি বেহেশতের সুখ উপভোগ করতেন। মুসলমানদের কাছে সবচেয়ে অপবিত্র শুয়োরের মাংস ছিল তাঁর প্রিয় খাদ্যগুলির অন্যতম। মদ এবং শুয়োরের মাংস রোজই শোভা পেত জিন্নাহর খাবার টেবিলে। জিন্নাহ উর্দু ফার্সি ভাষা জানতেন না। ভারতীয় মুসলমানদের নিজের বন্ধু ভাবতে তিনি শিউরে উঠতেন। কিন্তু তবু মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে উঠলেন দেশের 8 কোটি মুসলমানের সর্বসম্মত নেতা। 1937 সালের রাজ্য আইনসভা, বিধানসভা নির্বাচন ছিল মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক নেওয়ার মুহূর্ত। জিন্নাহ মুসলিম লীগে যোগ দিয়েছিলেন ঠিকই, কিন্তু জাতীয়তাবাদী ধ্যান ধারণায় তাঁর তখনও অবিচল বিশ্বাস ছিল। এমনকি 1933 সালে জিন্নাহ ইংল্যান্ড সফরে গেলে সেখানে পাকিস্তান পরিকল্পনার জনক রহমত আলী তাকে পাকিস্তান রাষ্ট্র গঠনের আন্দোলন করবার পরামর্শ দিলে জিন্নাহ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পাকিস্তান তাঁর কাছে ছিল an impossible dream। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, তা হল জিন্নাহর জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার প্রথম পরীক্ষা। কারণ জিন্নাহ লীগের নেতৃত্বে আসবার পর সেটা ছিল প্রথম নির্বাচন। কিন্তু নির্বাচনে মুসলিম লীগ ব্যর্থ হল। বাংলা, পাঞ্জাব,
সিন্ধুর মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলিতেও মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটল। বাংলায় ক্ষমতা দখল করল ফজলুল হকের কৃষক প্রজা পার্টি। পাঞ্জাবে ক্ষমতায় এল পাকিস্তান আন্দোলনের চরম বিরোধী স্যার খিজির হায়াত খানের নেতৃত্বাধীন ইউনিয়নিস্ট পার্টি। সিন্ধু প্রদেশে রাজ্য আইনসভার ৩০টি আসনের মধ্যে লীগের ভাগ্যে জুটল মাত্র ৩টি আসন। ১-২ লীগের এই পরাজয় জিন্নাহ রাজনৈতিকভাবে গ্রহণ করলেন না, বরং ব্যক্তিগত অপমানের। নয় আম্বেদকর, পাকিস্তান বা ভারত বিভাজন। পি ৪০৫ ১-০ ল্যারি কলিন্স এবং ডোমিনিক ল্যাপিয়ের মধ্যরাতে স্বাধীনতা। ১-০২-১-১ ওই ১-০২ ১-২ ভিপ মেনন ক্ষমতা হস্তান্তর ৫-৫ পর্যায়ে নিয়ে গেলেন। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এবার শুরু হল তীর হিন্দু বিরোধী প্রচার। মাত্র কয়েকদিন আগেও যে জিন্নাহ নিজের পরিচয় দিতেন ন্যাশনালিস্ট ফার্স্ট বলে, এখন তিনিই দাবি করলেন কয়েক শতক আগে যেদিন প্রথম হিন্দুটি ইসলামে ধর্মান্তরিত হয়েছিল সেই দিনই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়ে গিয়েছে। Pakistan was born the day when the first Hindu was converted to Islam centuries ago. ২-৩ মার্চ ১৯৪০ মুসলিম লীগের লাহোর সম্মেলনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হল। মোহাম্মদ আলী জিন্নাহ ব্যাখ্যা করলেন, ভারতবর্ষের সমস্যা সম্প্রদায়গত নয়, বরং জাতিগত। এটা খুবই দুঃখের যে হিন্দু বন্ধুরা ইসলাম এবং হিন্দুত্বের প্রকৃত স্বরূপ বুঝতে পারছেন না। ইসলাম এবং হিন্দুত্ব শুধুমাত্র আলাদা ধর্ম নয়, সম্পূর্ণ বিপরীত দুই জাতিসত্তা। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে হিন্দু ও মুসলমানরা দুটি পৃথক ইতিহাস থেকে প্রেরণা পায়। এদের একজনের মহাপুরুষ অন্যজনের শত্রু। মুসলমানরা সংখ্যালঘু নয়। মুসলমান একটা জাতি। জাতি গঠনের সমস্ত প্রয়োজনীয় উপাদান তাদের আছে। তাই তাদের অবশ্যই নিজের বাসভূমির অধিকার আছে। Muslims are not a minority. Muslims are a nation according to any definition of a nation, and they must have their own homeland, their territory, and their state. কিন্তু জিন্নাহ ভালোভাবেই জানতেন, যতই হইচই করা হোক না কেন, মুসলিম লীগের একার পক্ষে কখনোই পাকিস্তান আদায় করা সম্ভব নয়। তাই হাসতে হাসতে পাকিস্তান পেয়ে অবাক জিন্নাহ তাঁর কাছে বিস্ময় প্রকাশ করেছিলেন, আমি কখনোই আমার জীবনে পাকিস্তান দেখে যেতে পারব ভাবিনি। I never thought it would happen. I never expected to see Pakistan in my lifetime. প্রকৃতপক্ষে কংগ্রেসের বেহিসাবি নেতারাই জিন্নাহকে পাকিস্তানের ব্যাপারে উৎসাহিত করে তুলেছিলেন। ১৯৪৪ সালে গান্ধীজি জিন্নাহর সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছিলেন। তিনি সেখানে জিন্নাহকে কায়েদ-ই-আজম বলে সম্বোধন করলেন। কিন্তু গুজরাটি রীতি অনুযায়ী তাঁকে জিন্নাহ ভাই বলে সম্বোধিত করবার কথা। জিন্নাহ কিন্তু গান্ধীজিকে মি গান্ধী বলেই সম্বোধন করেছিলেন। ওই সময় গান্ধীজি মোহাম্মদ আলী জিন্নাহর কাছে করুণা ভিক্ষা করেন, আমি আপনার বা ইসলামের শত্রু নই। আমি আপনাদের দিন সেবক, সার্ভেন্ট মাত্র। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। গান্ধীজির এই অপমানকর আত্মসমর্পণে উৎফুল্ল জিন্নাহ লীগ কার্যনির্বাহী কমিটিকে জানিয়েছিলেন, At last and is good and conducive to further. ১-৩ ভি পি মেনন ট্রান্সফার অফ পাওয়ার পি ৮-২ ১-৪ লিওনার্ড মৌসলে লাস্ট ডেজ অব ব্রিটিশ রাজ ২-৭-৪ ১-৫ ভি পি মেনন ট্রান্সফার অফ পাওয়ার পি ১-৬-২ অগ্রগতি। জনাব গান্ধী যে কোনো হারে ব্যক্তিগত ক্ষমতায় আছেন, ভারত বিভক্তি বা বিভক্তির নীতি মেনে নিয়েছে। ১৯৪৫-৪৬ সালে কেন্দ্রীয় আইনসভার পার্লামেন্ট নির্বাচন হল। মুসলিম লীগ তাদের নির্বাচনী ইস্তাহারে পাকিস্তান রাষ্ট্রের সমর্থনে মুসলমান জাতিকে ভোট দিতে আহ্বান জানাল মুসলিম লীগ ফর অন দ্য সিঙ্গল ইস্যু অফ পাকিস্তান। কংগ্রেস নির্বাচনে নেমেছিল স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারতকে ইস্যু করে। কিন্তু হিন্দু মহাসভার প্রধান বীর সাভারকর জাতিকে এই বলে শত করলেন যে কংগ্রেসের দুর্বল নেতৃত্বর পক্ষে মুসলিম লীগের বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকে প্রতিহত করা সম্ভব নয়। তাই কংগ্রেসকে একটি ভোট মানেই পাকিস্তানের সপক্ষে একটি ভোট।
কিন্তু সাভারকরের এই সঠিক রাজনৈতিক বিশ্লেষণ সাধারণ মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ হল। হিন্দুদের ভোট পেল কংগ্রেস, কিন্তু মুসলিম সংরক্ষিত আসনে কংগ্রেসের মুসলমান প্রার্থীদের শোচনীয় পরাজয় ঘটল। লীগ ৮-৬ মুসলমান ভোট পেয়ে সংরক্ষিত ৭-৯টি আসনের মধ্যে ৭-৬টি আসনে জয়লাভ করল। কংগ্রেসের ভাগ্যে জুটল মাত্র ৩টি মুসলিম আসন। মুসলিম আসনগুলিতে কংগ্রেসের এই শোচনীয় পরাজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জিন্নাহ দাবি করলেন, মুসলমানরা কংগ্রেসের সাথে আছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। আইন পরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত ৭-৯টি আসনের মধ্যে কংগ্রেসের মুসলমান প্রার্থীরা মাত্র ৩টি আসনে জয়লাভ করতে পেরেছে এবং ওই কুলাঙ্গাররা, যে মুসলমানরা কংগ্রেসের টিকিটে জিতেছেন, সর্বত্রই পদাঘাত পাচ্ছেন। কিকড আউট এনিওয়্যার। ১৯৪৬ সালের মার্চ মাসে ইংল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যাটলি ক্যাবিনেট মিশনের কথা ঘোষণা করলেন। ভারতে ব্রিটিশ ভাইসরয় লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মুসলিম লীগ ও কংগ্রেস উভয় পক্ষকেই আমন্ত্রণ জানালেন। মৌলানা আবুল কালাম আজাদ তখন কংগ্রেস সভাপতি। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু কংগ্রেসের মুসলমান প্রতিনিধির সাথে আলোচনায় বসতে রাজি হলেন না। কারণ Hindus were enemies, he, Jinnah, said, but non-Ligi Muslims were traitors. He could not deal with traitors. জিন্নাহ বললেন, হিন্দুরা হচ্ছে শত্রু, কিন্তু অলীগপন্থী মুসলমানরা হচ্ছে বিশ্বাসঘাতক এবং তিনি বিশ্বাসঘাতকদের ১-৬ মদন গোপাল, স্যার ছোটু রাম ১-৩-৪ ১-৭ আর সি মজুমদার, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, খণ্ড ৩, পি ৭-৪-৭ ১-৮ ওই পি ৭-৫-১ ১-৯ দ্য স্টেটমেন ২-৯ ৭-৪-৬ সঙ্গে আলাপ আলোচনা চালাবেন না। ২-০ দুঃখজনক সন্দেহ নেই, কংগ্রেস জিন্নাহর এই দাবির কাছে মাথা নিচু করে হিন্দু নেহরুকে সভাপতির প্রতিনিধি নিয়োগ করল। জিন্নাহ আরও দাবি করলেন, কেন্দ্রের আসন্ন অস্থায়ী মন্ত্রিসভার হিন্দু কংগ্রেসের কোন মুসলমান প্রতিনিধি থাকা চলবে না। মৌলানা আজাদ পার্টির ওয়ার্কিং কমিটির অজ্ঞাতসারে জিন্নাহর এই দাবি স্বীকার করে নিয়ে ভাইসরয়কে চিঠি দিলেন। পরে স্ট্যাফোর্ড ক্রিপস গান্ধীজিকে ওই চিঠিটি দেখালে আজাদ তাঁর হাতের লেখা চিঠির কথা বেমালুম অস্বীকার করেন। গান্ধীজির সর্বসময়ের সঙ্গী সুধীর ঘোষ তাঁর গ্যান্ধিজেস এমিসারি গ্রন্থে লিখেছেন, Gandhiji asked Maulana Sahib a straight question whether he had written any letter to the Viceroy about the negotiations that were going on. The Maulana flatly denied having written any letter at all. He did this while the letter in original was lying in front of Gandhiji on his little desk at a distance of 2 or 3 yards from the spot where Maulana Sahib was sitting. What deeply upset Gandhiji was that a lifelong colleague to whom he had such unflinching loyalty could be so untruthful. এদিকে ৬ই জুলাই বোম্বেতে এক প্রেস কনফারেন্সে নেহেরু ক্যাবিনেট মিশনের প্রস্তাব অস্বীকার করলেন। জিন্নাহর পক্ষে কংগ্রেসের এই পদক্ষেপ মেনে নেওয়া সম্ভব ছিল না। ক্ষিপ্ত জিন্নাহ তাঁর নিয়মতান্ত্রিক কনস্টিটিউশনালিস্ট ইমেজ ছেড়ে রাস্তায় নেমে এলেন। শুরু হল প্রত্যক্ষ সংগ্রামের ডাইরেক্ট অ্যাকশন প্রস্তুতি। রহমান আলী আগের দিন রাতেই তার লোকজন নিয়ে কলকাতায় চলে এসেছিল। খিদিরপুর, কলুটোলা, রাজাবাজার, ধর্মতলা, পার্ক সার্কাস, তালতলা, রহমানের লোকজন কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল। আগেই রহমান আলী সমস্ত হিসাবনিকাশ পরিষ্কার করে নিয়েছিল। লুটের মালের কোনো বখরা কাউকে দিতে হবে না। খুন, ধর্ষণ, অপহরণ না, পুলিশ এ সমস্ত ছোটখাট ব্যাপারে হস্তক্ষেপ করবে না। বলা হল ১-৬ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের দিন মুসলিম লীগের কর্মীরা জায়গায় জায়গায় মিটিং করে পাকিস্তানের পক্ষে জনমত সংগঠিত করবে। বাংলায় অবশ্য ১-৬ তারিখ লীগের তরফ থেকে বন্ধ ডাকা হল। সুরাবর্দী তখন বাংলার মুখ্যমন্ত্রী প্রেমেয়ার। তার নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার ওই দিন বাংলায় ছুটির দিন ঘোষণা করল। প্রত্যক্ষ সংগ্রামের প্রতি প্রত্যক্ষ সমর্থন আর কি? রাজ্যের কংগ্রেস নেতারা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হইচই করলেন। ২-০ জুই ক্রেপলানায় গ্যান্ডিজ লাইফ অ্যান্ড থট ২-৩-৫ ২-১ দ্য স্টেটসম্যান ২-৭ ৭-৪-৬ বটে, কিন্তু রাজ্য আইনসভার ৪ দেওয়ালের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হল।
প্রত্যক্ষ সংগ্রাম বা বাংলা বন্ধের বিরুদ্ধে বাংলার জনচেতনা সংগঠিত করবার কোন প্রয়াস তারা করলেন না। একমাত্র হিন্দু মহাসভা জায়গায় জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করল, কিন্তু কংগ্রেসের মতো ব্যাপক জনসমর্থন তাদের ছিল না। প্রত্যক্ষ সংগ্রাম শান্তিপূর্ণভাবে পালন করা হবে, জিন্নাহ ও লীগের উপর এই অগাধ বিশ্বাস স্থাপন করেই গান্ধীজি তাঁর কর্তব্য শেষ করলেন। নেহরু তাঁর স্বভাবসিদ্ধ বিদ্রোহ ঢঙে যাঁরা ধর্মঘটে অংশগ্রহণ করতে অনিচ্ছুক তাদের প্রতিদিনের মতোই হাট, বাজার, অফিস করবার পরামর্শ দিলেন। লীগের প্রত্যক্ষ সংগ্রাম নিয়ে সবচেয়ে অদ্ভুত বক্তব্য রাখা হল কমিউনিস্ট পার্টির তরফ থেকে। ৩ আগস্ট ১৯৪৬ এ বঙ্গীয় আইন পরিষদে পার্টির নেতা জ্যোতি বসু, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এক প্রচার বিজ্ঞপ্তিতে জানালেন, মূলত আমাদের পার্টির চেষ্টা হবে মুসলিম লীগের ডাকা বন্ধের দিন রাজ্যে শান্তি বজায় রাখা। তাই যেখানে প্রয়োজন সেখানে আমরা বন্ধ সমর্থন করব এবং যেখানে প্রয়োজন নয় সেখানে বন্ধের বিপক্ষে থাকব। With a strike where necessary and without a strike where necessary। কি বিস্ময়কর সুবিধাবাদ! হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে কমিউনিস্টরা লীগের ডাকা বাংলা বন্ধের বিরোধিতা করবেন। অপরদিকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বনকে সমর্থন জানানো হবে। ৬ তারিখ ভোরের আলো ফুটতে না ফুটতেই হাওড়া থেকে আসা রহমান আলীর লোকজন হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ল। লুট, খুন, ধর্ষণে মেতে উঠল কলকাতা। হাজার হাজার মানুষ গৃহহীন হল। ধর্ষিতা এবং অপহৃতা মহিলাদের কোন হিসাব পাওয়া গেল না। কলকাতার এখানে সেখানে জমে উঠল লাশের পাহাড়। দাঙ্গার বিভৎসতা দেখে স্টেটসম্যান পত্রিকায় ব্রিটিশ সংবাদদাতা কিম ক্রিস্টেন লিখলেন, দ্বিতীয় মহাযুদ্ধের অভিজ্ঞতায় আমার স্নায়ু নার্ভ যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধ এত পৈশাচিক নয়। এ এক মধ্যযুগীয় বর্বর উন্মাদনা, এবং এটাকে পৈশাচিক রূপ দেওয়া হয়েছিল। ২-০ কলকাতার মেয়র শেরিফ খান সক্রিয়ভাবে এই দাঙ্গা পরিচালনা করলেন। প্রশাসন প্রত্যক্ষভাবে এই দাঙ্গার মদত যোগাল। আগেই পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছিল। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ছিল মুখ্যমন্ত্রী সুহরাবর্দীর হাতে। তাঁর নির্দেশে ২ আমরেটা ব্যাজার প্যাট্রিকা ১৪৮৪৬ ২-৩ জে.বি. কৃপালানি গান্ধী হিজ লাইফ অ্যান্ড থট ২-৫-৩ ২-৪ ওই ২৪টি পুলিশ হেডকোয়ার্টার্সের সবটি থেকেই হিন্দু পুলিশ অফিসার সরিয়ে তাদের জায়গায় ২২টিতে মুসলমান অফিসার এবং ২টিতে অ্যাংলো ইন্ডিয়ান অফিসার নিয়োগ করা হয়েছিল। ২-০ পুলিশকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হল। সরকার কোন রকম গণ্ডগোলের কথাই অস্বীকার করলেন। এমনকি বাংলার ব্রিটিশ গভর্নর এফ ব্যারোজ তার অফিসের চেম্বারে বসে ঘোষণা করলেন যে তিনি দাঙ্গার কোন খবরই শোনেননি। সিং নো এভার হিয়ারিং নো এভার। প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দেবে না বুঝতে পেরে ১৭ তারিখ বিকাল থেকে হিন্দু ও শিখরা যৌথভাবে অঞ্চলে অঞ্চলে প্রতিরোধ বাহিনী গড়ে তুলল। বিভিন্ন জায়গায় মুসলমান সমাজবিরোধীদের উপর পাল্টা আঘাত নামিয়ে আনা হল। কিন্তু বোর আর সরকার নীরব দর্শক রইল না। পুলিশ ও মিলিটারিকে প্রতিরোধ বাহিনীগুলির উপর লেলিয়ে দেওয়া হল। কলকাতায় দাঙ্গায় নিহত হল ৫,০০০ মানুষ, আহতের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে গেল। কিন্তু প্রত্যক্ষ সংগ্রামের নামে যে ঠিক এই রকমই একটা হিন্দু নিধন যজ্ঞের পরিকল্পনা করা হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ তা কখনো গোপন রাখেননি। ২-৭-২-৮ জুলাই ১৯৪৬ বোম্বেতে সর্বভারতীয় মুসলিম লীগের জাতীয় সভায় প্রত্যক্ষ সংগ্রাম ডিরেক্ট অ্যাকশন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। জিন্নাহ ওই সভায় ঘোষণা করেছিলেন, পাকিস্তান বাদ দিয়ে অন্য কোন কিছুর সাথেই মুসলমান জাতি, মুসলিম নেশন, জিন্নাহ মুসলমানদের একটি আলাদা জাতি বলে দাবি করতেন, কোন প্রকার আপোষ করবে না। এখন সময় হয়েছে সেই দাবি আদায়ের জন্য প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হওয়া। Now the time has come for the Muslim nation to resort to direct action। কেন এই প্রত্যক্ষ সংগ্রামের প্রয়োজন? জিন্নাহ ব্যাখ্যা করলেন, to achieve Pakistan and assert our just right and to vindicate our honor and to get rid of the present slavery under British and contemplated future of the caste Hindu domination। এই প্রত্যক্ষ সংগ্রামের গতি প্রকৃতি কি হবে?
জিন্না দাবি করলেন, আমরা আজ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। মুসলিম লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সবসময় আমরা নিয়মতান্ত্রিক পথেই কনস্টিটিউশনাল মেথডস আমাদের দাবি জানিয়ে এসেছি। কিন্তু আজ সময় এসেছে এই নিয়মতান্ত্রিক পথকে বিদায় জানাবার। গুড বাইটেও 2-5 জে.বি. কৃপালানি, গান্ধী হিজ লাইফ অ্যান্ড থট। 2-5-3 2-6 ওয়েব 2-5-4 2-7 রেজলিউশনের পাঠ্য বোম্বে 1946 2-8 এ কনস্টিটিউশনাল মেথডস। আমরা এতদিন যে দুটো পার্টির কাছে দাবি জানিয়ে এসেছি তারা দুজনেই আমাদের বুকে পিস্তল চেপে ধরেছে। একজন দেখিয়েছে মেশিনগান আর ক্ষমতার আস্ফালন, অন্যজন দেখিয়েছে সত্যাগ্রহের ভয়। কিন্তু আজ আমাদের কাছেও পিস্তল আছে এবং আমরা তা ব্যবহার করতে সমর্থ। We also have a pistol and are in position to use it. এই পিস্তল কলকাতায় পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করা হল, কিন্তু বারুদের গন্ধ মিলিয়ে গেল অচিরেই। বাঙালি হিন্দুর ইতিহাস বিস্মৃত মানসিকতার উপর কলকাতা দাঙ্গা কোন সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করল না। এই রকম একটা জঘন্য অপকর্ম করবার পরও বাংলার মুসলিম লীগ মন্ত্রিসভা কোন সংকটের সম্মুখীন হল না। কংগ্রেস মুসলিম লীগের বিরুদ্ধে কোন রাজনৈতিক আন্দোলন করল না। দিল্লির মসনদ দখলের স্বপ্ন তখন তাদের সমস্ত শক্তি নিংড়ে নিয়েছিল। Calcutta was the scene of an unprecedented Holocaust. Nehru was busy negotiating with the Viceroy about the interim government. কলকাতায় যখন নজিরবিহীন হত্যাকাণ্ড চলছিল তখন নেহরু তাঁর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভাইসরয়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। অঞ্চলে অঞ্চলে হিন্দু প্রতিরোধ বাহিনী গড়বার প্রয়োজনীয়তা বোঝাতে হিন্দু মহাসভার নেতা ড শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা চষে বেড়াতে লাগলেন। কিন্তু বাঙালির উন্নাসিক মানসিকতার কাছে তাঁর আহ্বান পরাভূত হল। কিন্তু কলকাতা দাঙ্গার যন্ত্রণা মুসলমান জাতির পক্ষে সহজে ভুলে যাওয়া সম্ভব হল না। মুসলিম লীগ মন্ত্রিসভা থাকা সত্ত্বেও হিন্দুরা মুসলমান আক্রমণ প্রতিরোধ করবার সাহস দেখাতে পারে, এই অপমান মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সুতরাং হিন্দুদের উচিত শিক্ষা দেওয়ার জন্য শুরু হল নতুন প্রস্তুতি। মুসলমান নেতারা এইবার প্রথম থেকেই সচেতন ছিলেন যেন কলকাতার পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ প্রতিরোধ তো দূরের কথা, হিন্দুরা পালিয়ে যাওয়ারও কোন সুযোগ যেন না পায়। আর এর জন্য বেছে নেওয়া হল কলকাতা থেকে দূরে, নদীনালা বেষ্টিত, তাল সুপারির ছায়ায় ঘেরা, শান্ত শ্যামল নোয়াখালী। পূর্ব বাংলার এই জেলাটির একটি আবশ্যকীয় গুণ ছিল। জেলাটি হিন্দু সংখ্যালঘু, জনসংখ্যার মাত্র 1.86 হিন্দু, বাকি 8.14 মুসলমান। তাই কলকাতায় ব্যর্থতার পর পাকিস্তান সৃষ্টির দ্বিতীয় এক্সপেরিমেন্ট এবার এখানেই শুরু হল অপারেশন নোয়াখালী। 2 পীরজাদা পাকিস্তানের ফাউন্ডেশন P5596 30 RC মজুমদার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস V3789 কুঞ্চেন্নি ও মিয়ের ভাই গোলাম সরওয়ার মিয়ার মতন খাট্টি মাইন্সার নাই। গোলাম সরওয়ারকে নিয়ে সেদিন এরকম অনেক ছড়া ঘুরছিল নোয়াখালীর গ্রামে গঞ্জে। মুসলিম লীগের প্রাক্তন এল.এ. শাহাপুর স্কুলের সভাপতি গোলাম সরওয়ার তখন নোয়াখালীর অবিসম্বাদিত নেতা, সাধারণ মানুষের চোখের মণি, যুব সমাজের প্রেরণা। শ্রদ্ধা আর ভালোবাসার উত্তাপে উদ্বেলিত মুসলমানরা সেদিন গোলাম সরওয়ারকে ছড়া বেঁধে অভিনন্দন জানিয়েছিল নোয়াখালী জেলার গ্রামেগঞ্জে। কলকাতা দাঙ্গার প্রতিশোধ নিতে নোয়াখালীর হিন্দুদের উপর ব্যাপক সন্ত্রাস নামিয়ে আনতে হবে, এই পরিকল্পনা ছিল গোলাম সরওয়ারের মস্তিষ্ক প্রসূত। এই পরিকল্পনা সার্থক রূপায়ণে গোলাম সরওয়ারকে সাহায্য করতে এগিয়ে এসেছিল স্কুলের শিক্ষক, মৌলভী, এমনকি ইউনিয়ন সভাপতিরাও। গোলাম received support from local school masters, Maulavis and the union presidents. সেপ্টেম্বর মাস থেকে নোয়াখালীতে শুরু হয়েছিল লাগাতার হিন্দু বিদ্বেষী প্রচার। হিন্দুদের দোকান বয়কট করবার জন্য আহ্বান জানানো হয়েছিল মুসলমানদের কাছে। মুসলিম ন্যাশনাল গার্ডের ভলান্টিয়াররা হিন্দু দোকানের সামনে দাঁড়িয়ে থাকত যেন কোন মুসলমান সেখান থেকে জিনিস না কেনে। শত প্রয়োজনেও কোন মুসলমান হিন্দুর দোকান থেকে জিনিস কিনলে তাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করতে হতো।
সরকার তার গোপন রিপোর্টে জানিয়েছিল, Muslims buying goods from Hindus were abused and beaten। কোর্টে গিয়ে মুসলমানদের কাছে আহ্বান জানানো হতো যেন কোনভাবেই তারা হিন্দু উকিলের কাছে না যায়। নোয়াখালীতে বড় বড় পানের মৌজা ছিল। হাটের দিন লীগের বর্মীরা হিন্দুদের পানের আড়তগুলির সামনে পিকেটিং করে থাকত যেন কোনভাবেই হিন্দুরা পান বিক্রি করতে না পারে। এভাবে হিন্দুদের ভাতে মারার সাথে সাথে শুরু হয়েছিল তাদের জীবনের সামান্যতম নিরাপত্তাটুকুও কেড়ে নেওয়া। বেছে বেছে হিন্দুদের বাড়ি ডাকাতি করা, প্রকাশ্য স্থানে গরু জবাই করা ও সেই মাংস হিন্দুদের বাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়া, হিন্দুদের মন্দির অপবিত্র করায় সবই ছিল গোলাম সরোয়ারের নেতৃত্বে লীগের কাফের শূন্য নোয়াখালী তৈরির পরিকল্পিত প্রক্রিয়ার অঙ্গ। তৎকালীন বঙ্গীয় আইনসভাতেও বিভিন্ন বক্তা নোয়াখালীর হিন্দুদের ৩-১ বুরুস টু পেথিক লরেন্স ১-৭ অক্টোবর ১৯৪৬ ক্ষমতা হস্তান্তর। ভভেয়ে নথি ৪৭২-৭৪৩ নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জানিয়েছিলেন, Widespread reports of Hindus deprived of their valuables while traveling in boats, of Hindu houses burgled, of cows sacrificed in public places, of Hindu shops looted and temples and idols desecrated। হিন্দুদের জীবন কিভাবে বিভীষিকার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল তা স্মরণ করতে এখনও আঁতকে ওঠেন বেগমগঞ্জ থানার ৫ গাঁওয়ের মানুষ। আমাদের পাশেই একটা ব্রাহ্মণ পরিবার ছিল। ওরা ছিল ৪ ভাই। কুরবানির দিন ওদের ঠাকুর মন্দিরের সামনে গরু কাটা হলো, তারপর ঝুড়ি করে ওদের ৪ ভাইয়ের ঘরেই মাংস পাঠিয়ে দেওয়া হলো। ওরা তো এসব দেখে একেবারে আঁতকে উঠেছে আর কি। অনেকে ঘৃণায় বমি করতে শুরু করল। ব্যাস, আর যায় কোথায়? গ্রামের সমস্ত মুসলমান ওদের বাড়ি ঘিরে ধরল। বলল, শালা মালাউন, হারামজাদা, আমাদের খোদার প্রসাদ অপমান করলি, বিচার বসুল, ওদের শাস্তি হল। বাড়ির সব পুরুষকে নাকে খত দিতে হল, জরিমানা ধার্য হল ২৫০ টাকা। নাউলির গোবিন্দপুর গ্রামের এক বৃদ্ধ সজল চোখে জানিয়েছেন কি বিভৎস মানসিক অত্যাচার তাঁদের সহ্য করতে হয়েছিল। আমরা ২-৩ জন হিন্দু একসাথে দাঁড়িয়ে কথা বলছি দেখলেই মুসলমানরা আমাদের টিটকারি দিয়ে ছড়া কাটত। ওহে পূর্ব পাকিস্তানের বাঁশরি, দেখ বর্ণ হিন্দু কথা কয়, হাত ঠাড়ি মুখ ঠাড়ি। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে আজকের লব্ধ প্রতিষ্ঠিত জনৈক আইন ব্যবসায়ী জানিয়েছেন, আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। অবাক হয়ে দেখলাম যারা আমাদের বাড়িতে কাজ করত তারা হঠাৎ আমাদের তুই বলে সম্বোধন করতে আরম্ভ করল। কলকাতা থেকে কোন আত্মীয় স্বজন গেলে বলতো, কিরে, কলকাতায় কটা মুসলমান মারলি? ওরা ইচ্ছা করেই তুই শব্দটা ব্যবহার করত। সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা উপরের এই অভিজ্ঞতাগুলির মধ্যে ক্ষীণতম সত্যের অপলাপ নেই। ১৯৪৬ সালে প্রকাশিত বেঙ্গল প্রেস অ্যাডভাইজরি কমিটি রিপোর্টেও হিন্দুদের এই করুণ অভিজ্ঞতার কথা ব্যক্ত হয়েছে। ওই সমস্ত নথিপত্র দেখলে বোঝা যায় নোয়াখালী দাঙ্গার মাটি তৈরি করার জন্য কি ধুরন্ধর পরিকল্পনার আশ্রয় নেওয়া হয়েছিল। নোয়াখালী জেলার বিভিন্ন থানায় জমা দেওয়া ডায়েরি ঘেঁটে যে তথ্য ৩-২ GD খোসলা স্টার্ন রেকনিং এ সার্ভে অফ দ্য ইভেন্টস বিফোর অ্যান্ড ফলোয়িং অফ ইন্ডিয়া P৬৯-৭০ ৩-৩ বেঙ্গল প্রেস অ্যাডভাইজরি কমিটির রিপোর্ট ১৯৪৬ অক্টো বের করেছিল। তাতে জানা যায় যে হিন্দুরা অনেক আগে থেকেই স্থানীয় প্রশাসনকে দাঙ্গার পূর্বাভাস দিয়েছিল, কিন্তু প্রশাসন ছিল রহস্যজনকভাবে নির্লিপ্ত। থানায় নথিভুক্ত কিছু ডায়েরির কথা এখানে উল্লেখ করা হল। নিরাপত্তার কারণে ডায়েরিদাতাদের নাম সেদিন প্রকাশ করেনি, ফলে এখানেও কোন নাম প্রকাশ করা গেল না। রামগঞ্জ থানায় ১৩-৯-৪৬ জনৈক গ্রামবাসী যে ডায়েরি করেন তা এইরকম, রেশন নিয়ে ফিরবার পথে একদল লোক আমায় আক্রমণ করে, কিন্তু আমার গ্রামের লোক ওই সময় চলে এলে আমি বেঁচে যাই, কিন্তু যাবার আগে ওরা আমাদের এই বলে শাসায় যে কলকাতার বদলা ওরা নেবেই, আমরা কেউ নিস্তার পাব না। ১০৯-৪৬ নোয়াখালীর জেলাশাসককে লেখা একটি আবেদনপত্রে কিছু গ্রামবাসী জানিয়েছিলেন, আমরা হিন্দুরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, কলকাতা দাঙ্গার বদলা চাই হুঙ্কার দিয়ে রোজই এখানে মিছিল বের করা হচ্ছে।
আমাদের দোকান থেকে জিনিস না কিনবার জন্য বলা হচ্ছে। আমাদের জবাই করা হবে বলে শাসানো হচ্ছে। আমাদের নিরাপত্তার জন্য গ্রামে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হোক। আমরা গ্রামবাসীরা গ্রামে পুলিশ রাখবার খরচ বহন করব। 189446 এরকমই একটি ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, আমাদের জীবন এখানে সুতোর উপর ঝুলছে। আমাদের সবাইকে খুন করা হবে বলে শাসানো হচ্ছে। ওরা বলছে শুধু হাই কমান্ডের নির্দেশ এখনো পাওয়া যায়নি, তাই আমাদের কোতল করা হচ্ছে না। শুধু হুমকি দিয়েই হিন্দুমনকে ভয়ক্লিষ্ট করে তোলা হয়নি। হিন্দুদের ধর্মীয় স্থানগুলি অপবিত্র করারও ডাক দেওয়া হয়েছিল। 109446 এ পুলিশের কাছে জমা দেওয়া একটি অভিযোগে দেখা যায় যে গোলাম সরওয়ারের নেতৃত্বে মুসলিম লীগের একটি মিছিল সাম্প্রদায়িক স্লোগান দিয়ে গ্রাম পরিক্রমা করবার পর জনই গ্রামবাসীর দেবস্থান অপবিত্র করে। এভাবে একদিকে যখন লাগাতার ত্রাসের সৃষ্টি করে হিন্দুদের মনস্তাত্ত্বিকভাবে ধ্বংস করার চক্রান্ত চলছিল, অন্যদিকে তখন মুসলমানদের খেপিয়ে তোলা হচ্ছিল ধর্মীয় কুসংস্কারকে সম্বল করে। মৌলভীরা গ্রামেগঞ্জে এমনও প্রচার করেছিল যে আগামী কিছুদিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত হিন্দুকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করতে হবে। 3-4 মিশনারি পেপার্স 1976। দাঙ্গার পরিকল্পনা এত ব্যাপক ছিল যে বাংলার বাইরে থেকে অবাঙালি পাঠান ও পেশোয়ারি মুসলমানদের এনে নোয়াখালীর বিভিন্ন গ্রামে জড়ো করা হয়েছিল। অমৃতবাজার পত্রিকায় রিপোর্ট করা হয়েছিল, Many of the hooligans in Noakhali appeared to be from outside. নোয়াখালী থেকে সর্বশান্ত হয়ে পালিয়ে আসা যে মানুষগুলি সেদিন কলকাতার বঙ্গবাসী কলেজের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল, তাদেরই একজন জনৈক ফণীভূষণ সুর জানিয়েছিলেন, আমাদের গ্রামে হাজীগঞ্জ দাঙ্গার নেতৃত্ব দিয়েছে পেশোয়ারি মুসলমানরা। ওদের প্রত্যেকের হাতে ছিল লম্বা তরোয়াল। ওদের নির্দেশেই খুন, লুট, ধর্ষণ, অপহরণ সংগঠিত হয়েছিল। এখানেই শেষ নয়। দাঙ্গার এই নিখুঁত পরিকল্পনাকে আরও নিখুঁতভাবে বাস্তবায়িত করবার উদ্দেশ্যে নোয়াখালীর দাঙ্গা পরিচালনার সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মুসলমান সৈন্যদের উপর। সেনাবাহিনীর রণকৌশলের সমস্ত শিক্ষা নোয়াখালীর হিন্দুদের বিরুদ্ধে প্রয়োগ করবার ব্যবস্থা করা হয়েছিল। লীগ নেতারা কলকাতা দাঙ্গার চরম প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাই তাঁদের ত্রিনীরের সমস্ত অস্ত্রই তাঁরা হিন্দুদের বিরুদ্ধে প্রয়োগ করতে চাইলেন। দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী ঘুরে এসে সাংবাদিকরা জানিয়েছিলেন, The heads of miscreants were ex-servicemen and they organized the raids in military fashion. The people knew how to dig up road and cut communication. অর্থাৎ পেশাদারিত্বের সার্থক প্রয়োগ করা হল নোয়াখালীর দাঙ্গায়। পথের জায়গায় জায়গায় গর্ত খুঁড়ে কিংবা খাল এবং নদীগুলিতে নৌকার সাহায্যে ব্যারিকেড তৈরি করে আক্রান্ত হিন্দুদের পালিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। হিন্দুরা যেন পালিয়ে যেতে না পারে তাই রাস্তাগুলি খুঁড়ে রাখা হয়েছিল, জলপথে ব্যারিকেড গড়ে তোলা হয়েছিল এবং যেসব জায়গা দিয়ে পালিয়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ রয়েছে সেখানে সশস্ত্র দুষ্কৃতিকারীরা পাহারা দিচ্ছিল। বাংলার লীগ মন্ত্রিসভার প্রধান সুরাবাদী স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, Some canals in the affected areas had been damaged and roads cut. এভাবে সমস্ত প্রস্তুতি নেওয়ার পর 10 অক্টোবর 1946 নোয়াখালী দাঙ্গার আনুষ্ঠানিক সূত্রপাত ঘটল। ভয়াবহ সন্ত্রাস নামিয়ে আনা হল হিন্দুদের উপর। নোয়াখালী ও ত্রিপুরার 3-6 অমৃতা বাজার প্যাট্রিকা 221046 37221046 38 অমৃতা বাজার প্যাট্রিকা 191046 39 ভিপি মেনন ক্ষমতা হস্তান্তর P322 80 দ্য স্টেটসম্যান 171046 বিস্তীর্ণ অঞ্চলে খুন, লুট, ধর্ষণ ও অপহরণ চলল বাধাহীনভাবে। প্রশাসন জেগে ঘুমিয়ে রইল। অসহায় আতঙ্কিত হিন্দুরা পালাতে শুরু করল প্রাণ বাঁচাতে। দাঙ্গা শুরু হয়েছিল 10 অক্টোবর, কিন্তু রাজ্য সরকার দাঙ্গার খবর প্রথম প্রকাশ করল 15 অক্টোবর। অর্থাৎ দাঙ্গা শুরু হওয়ার 5 দিন পরে
এবং সেটাও যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে। নোয়াখালী দাঙ্গা সম্পর্কে স্টেটসম্যান পত্রিকায় প্রাথমিক রিপোর্ট লেখা হল, বাংলা সরকার প্রাথমিক খবরে জানতে পেরেছে যে নোয়াখালী জেলার দাঙ্গা শুরু হয়েছে। দাঙ্গাকারীরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে গ্রাম আক্রমণ করছে। গত বৃহস্পতিবার অর্থাৎ ১ অক্টোবর থেকে এই খুন ও লুট শুরু হয়। জোর করে ধর্মান্তরকরণ এবং ধর্মীয় স্থান অপবিত্র করবার খবরও এসে পৌঁছেছে। ব্যাপক হত্যালীলা চলছে। জীবন্ত মানুষকেও পুড়িয়ে মারা হয়েছে। জেলার বার কাউন্সিলের সভাপতি ও তাঁর পরিবারের সবাইকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সরকারের এই খবর ব্ল্যাক আউট করবার নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অমৃতবাজার পত্রিকায় সম্পাদকীয় লেখা হল, নোয়াখালী থেকে রক্তহীন করা খবর আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি উভয়ের বক্তব্য থেকেই এটা পরিষ্কার যে এই দাঙ্গা এক ছিল পূর্ব পরিকল্পিত। পরিকল্পনা অনুসারেই গত বৃহস্পতিবার থেকে খুন ও লুট শুরু হয়েছে। কিন্তু এটা ভাবতে অবাক লাগছে যে এই ধরনের এক অভূতপূর্ব দাঙ্গার খবর প্রথম প্রকাশিত হল ১৫ অক্টোবর, অর্থাৎ দাঙ্গা শুরু হওয়ার ৫ দিন পরে। দুঃখজনকভাবে, অথবা বলা যেতে পারে রহস্যজনকভাবে, বাংলা সরকারের ডিরেক্টর অফ পাবলিসিটি দ্বারা প্রকাশিত প্রেস নোট এত সংক্ষিপ্ত লেখনেক ছিল যে এর থেকে কোনভাবেই দাঙ্গার ভয়াবহতা সম্পর্কে আঁচ করা সম্ভব নয়। কিন্তু এই দীর্ঘ ৫ দিন এভাবে সাধারণ মানুষকে অন্ধকারে রাখবার কৈফিয়ত কে দেবে? আর যাই হোক, নোয়াখালী নিশ্চয়ই পেশোয়ার বা কুইটটা নয়। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ। তবে কি রাজ্য সরকার জেলা প্রশাসনের কাছ থেকে এই কদিন কোন সংবাদ পায়নি? এবং যদি পেয়ে থাকে তবে রাজ্য সরকার এই কদিন কি করেছে? ৪-২ শুধু খুন বা লুট নোয়াখালী দাঙ্গার মূল উদ্দেশ্য ছিল না। তাই যদি হতো তবে দাঙ্গাকারীদের সঙ্গে মোল্লা বা মৌলভীর দল হিন্দু গ্রামগুলি আক্রমণ করতে যেত না। এ ছিল ভবিষ্যৎ পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা কি হবে তার একটা ছোট্ট প্রদর্শন। জেলার সমস্ত হিন্দুদের ধর্মান্তরিত করে নোয়াখালীকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন লীগের নেতৃবৃন্দ। ৪-১ দ্য স্টেটসম্যান ১৫-১০-৪৬ ৪-২ এমরেটা ব্যাজার প্যাট্রিকা ১-৭-১০-৪৬। তাই প্রয়োজন হয়ে পড়েছিল এই বল্লাহীন সন্ত্রাসের। তৎকালীন বঙ্গীয় আইনসভার সদস্য কংগ্রেস নেতা কামিনী কুমার দত্ত নোয়াখালী দাঙ্গার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেছিলেন that the apparent object behind the disturbances was to make the entire district exclusive to the majority community, Muslim, নোয়াখালীকে দারুল ইসলামে পরিণত করবার জন্য সেখানে একদিকে যেমন খুন, লুট সন্ত্রাসের বল্লাহীন রাজত্ব কায়েম করা হল, অন্যদিকে তেমনি ১২ থেকে ৪২ অসংখ্য হিন্দু নারী ধর্ষণ বা অপহরণের শিকার হল। ভাগ্যবতী যে কজন পালিয়ে আসতে পেরেছিল তাদের চোখেও ছিল মৃত্যুর বিভীষিকা। হয় কোরআন নয় মৃত্যু নীতি অবলম্বন করে হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হল। এমনকি তাদের দিয়ে গোহত্যা করতে বাধ্য করা হয়েছিল এবং সেই গোমাংস তাদের খাওয়ানো হল। হিন্দুদের সমস্ত ধর্মীয় স্থানগুলি অপবিত্র করা হল। দাঙ্গা রিপোর্ট করতে গিয়ে স্টেটসম্যান পত্রিকা লিখেছিল, In an area of about 200 miles the inhabitants surrounded by riotous mobs are being massacred, their houses being burnt, their womenfolk being forcibly carried away and thousands being subjected to forcible conversion. Thousands of hooligans attacked the villages, compelled them, Hindus, to slaughter their cattle and eat. ক্ষতিগ্রস্ত গ্রামের সব উপাসনালয় অপবিত্র করা হয়েছে। কিন্তু পুলিশ ও প্রশাসন হিন্দু জনসাধারণকে রক্ষা করতে কি ব্যবস্থা নিয়েছিল? ওই পত্রিকায় লেখা হয়েছিল যে নোয়াখালীর জেলাশাসক এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওই বর্বরতা বন্ধ করতে কোন উদ্যোগ গ্রহণ করেননি। The district magistrate and the police superintendent of Noakhali took no step to prevent it. অবশ্য পুলিশের সদর্থক ভূমিকা পালন করবার কোন প্রশ্নই ছিল না। নোয়াখালী জেলার পুলিশ প্রধান নিজে ছিলেন মুসলিম লীগের পরিকল্পিত এই দাঙ্গার প্রত্যক্ষ মদদাতা। তাঁর হিন্দু বিদ্বেষ এত প্রবল ছিল এবং মুসলমান দাঙ্গাকারীদের সঙ্গে তিনি এত বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন যে পুলিশের বিভাগীয় প্রধান তাঁকে ভর্ৎসনা করতে বাধ্য হয়েছিলেন
the Muslim superintendent of police in Noakhali made his partisan attitude so apparent that the divisional commissioner had to censure him. রাইটার্স বিল্ডিং থেকেও জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল দাঙ্গোপার সাথে জড়িত হওয়ার অপরাধে যে সমস্ত লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। 4-3 আমৃতা ব্যাজার প্যাট্রিকা 2-3-10-46 8-8 দ্য স্টেটসম্যান 16-10-46-45 বেল পেপার্স CSAS কেমব্রিজ যেন ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে support for the raiders from the League government became apparent when it directed the police to discontinue prosecutions against a large number of those arrested. দুঃখজনকভাবে উদারপন্থী বলে পরিচিত ফজলুল হকও মুসলমান দাঙ্গাকারীদের ছেড়ে দেওয়ার জন্য তদবির করেছিলেন। Faisal Haq himself went to Kamela to secure the release of some of the accused. VP Menon নোয়াখালী দাঙ্গা সম্পর্কে লিখেছিলেন, It was an organized attack engineered by the Muslim League and carried out with the connivance of the administrative officials. আমরা সবাই ইসলামে দীক্ষিত হয়েছি শিরোনামে পত্রিকায় প্রকাশিত একটি খবর ওই সময় আলোর সৃষ্টি করেছিল। নোয়াখালী থেকে জনৈক বিভূতিভূষণ দাস কলকাতায় তাঁর ভাই সুধাংশুভূষণ দাসকে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিটি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। 10 তারিখ রাতেই আমাদের সকলকে ইসলামে দীক্ষিত হতে বাধ্য করা হয়েছে। ওই দিন রাতে বিরাট সংখ্যক এক মুসলমান জনতা আমাদের গ্রাম আক্রমণ করে। ওরা আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হবে ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। ওরা আরও বলে যে হাইকমান্ড নাকি সমগ্র নোয়াখালী জেলাকে দারুল ইসলামে পরিণত করতে বলেছে। এইভাবে ওরা চাটখিল, রামপুর, দাসমেরিয়ার সমস্ত গ্রামবাসীকেও মুসলমান হতে বাধ্য করেছে। 4-1 ধর্মান্তকরণের পরই নব মুসলমানদের ঐসলামিক নামকরণ করা হতো। নামকরণের ব্যাপারে অবশ্য মুসলমানরা খুব সদয় ছিল। ধর্মান্তরিত হিন্দুদের তাদের পছন্দ মতো নাম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো। যেমন খালিশপাড়ায় প্রিয়ময় চক্রবর্তী নাম নিয়েছিলেন মৌলভী হায়দার আলী চৌধুরী ঠাকুর। সদয় মুসলমানরা চৌধুরী, ঠাকুর ও মৌলভী প্রভৃতি খেতাব বংশ মর্যাদা ও উচ্চবর্ণের পরিচয় হিসাবে আমাদের দিয়েছিল। নামকরণের পরই হিন্দুদের বাধ্য করা হতো গোস্ত খেতে এবং কলমা পড়তে। প্রায় 50 বছর আগের তিক্ত অভিজ্ঞতা এখনও স্পষ্ট মনে রেখেছেন তেতুইয়া বাবুপুর গ্রামের দেবেন্দ্র কুমার নাথ। কানে আঙুল দিয়ে মাথায় রুমাল বা গামছা দিয়ে আমরা কলমা পড়তাম। 4-6 আধুনিক পর্যালোচনা মে 1947 4-7 আধুনিক পর্যালোচনা মে 1947 4-8 VP মেনন ক্ষমতা হস্তান্তর P322 4-9 আমৃতা ব্যাজার প্যাট্রিকা 19-10-46